সন্ধ্যার চোখে মুখে বিস্ময়। কথাটা তো সে বলেছিল, আকাশ এটাও মনে রেখেছে। আর এজন্যই আকাশ শুধু সাদা পাঞ্জাবি পরে। সন্ধ্যা বা খাড়া হয়ে আকাশের দিকে চেয়ে রইল। আকাশ হঠাৎই দুপা এগিয়ে এসে বাঁ হাতে সন্ধ্যার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। নড়াচড়া করার আগেই আকাশ নরম স্বরে বলে, প্লিজ এভাবে থাকো একটু, আমার অসুস্থ লাগছে। সন্ধ্যা ঠকিল, নড়ল না। আকাশ সন্ধ্যার গালে ডান হাত রাখে। সন্ধ্যার শুকনো মুখের দিকে চেয়ে ঢকিল, মৃদু স্বরে আবদার করে, একটু হাসবে? সন্ধ্যা অবাক হয়। আকাশ আবারও বলে, হাসো সন্ধ্যা মালতী। সন্ধ্যা অসহায় চোখে তাকালো। এভাবে হাসা যায় নাকি? সন্ধ্যা জিভ দিয়ে শুকনো ঠোঁট চোরা ভেজায়। আকাশের দৃষ্টি আটকালো সেথায়। মনে হচ্ছে বউটা তাকে আরও উস্কে দিচ্ছে। সন্ধ্যা আকাশের দৃষ্টি দেখে থমকায়, এলো মেলো দৃষ্টি ফেলে। আকাশ ডান হাতের বুড়ো আঙুল দিয়ে সন্ধ্যার ঠোঁটের নিচে আলতো হাত চালায়। দৃষ্টি সন্ধ্যার ঠোঁট চোড়ায়। মুখটা একটু এগিয়ে এনে বলে, হাসো বউ। সন্ধ্যার শরীর শিরশির করে ওঠে। আকাশ ঢকিল, মৃদু স্বরে বলে, না থাক, এখন হাসতে হবে না। কথাটা বলে আকাশ সন্ধ্যার চোখের দিকে তাকায়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ ভীত ঢকিলে বলে, আমার ভীষণ অসুস্থ লাগছে, তুমি সুস্থ করে দাও সন্ধ্যা মালতী। এরপর আরেকটু এগিয়ে নেয় তার মুখ। অনুতপ্ত স্বরে বলে, সরি বউ। কথাটা বলে সাথে সাথে চোখ বুজে সন্ধ্যার ঠোঁট চোরা তার ঠোঁটের ভাঁজে নিয়ে। সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়। হাতে থাকা ফোন ঠাস করে শক্ত মাটিতে পড়ে যায়। আকাশ সন্ধ্যার দু হাতে তার ঘাড়ের উপর তুলে দেয়। এরপর তার দু হাতে সন্ধ্যার কোমর শক্ত করে জড়িয়ে ধরে। বহু দিনের অপেক্ষায় রাখা অমৃত পান করতে ভীষণই ব্যস্ত সে। প্রায় 7 মিনিট গড়িয়েছে, কিন্তু আকাশ নিজেকে দমিয়ে নেয় না। সন্ধ্যা আকাশের ঘাড় থেকে হাত নামিয়ে আকাশকে ঠেলে সরাতে চায়, কিন্তু ব্যর্থ। সন্ধ্যা মুচড়ামুচড়ি করছে বুঝতে পেরে আকাশ দ্রুত নিজেকে সরিয়ে নেয়। অসহায় চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা আকাশের দিকে তাকালেই দুজনের চোখাচোখি হতেই সন্ধ্যা চোখ খিচে বন্ধ করে নেয় লজ্জায়। আকাশ বোধহয় বুঝল সন্ধ্যার লজ্জা, একটু হাসল। সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে, নিঃশ্বাস ভারী তার। সে নড়তে পারছে না। আকাশ যেন তার সব শক্তি শুষে নিয়েছে। আকাশ সন্ধ্যার শরীর শক্ত করে ধরে রেখেছে। ডান হাত সন্ধ্যার থুতনির নিচে রেখে সন্ধ্যার মুখ একটুখানি উঁচু করে। সন্ধ্যার কম্পিত ঠোঁট, অনবরত কাঁপতে থাকা চোখের পাতা, সব কিছু অবলোকন করে আকাশ ঢুকিল। মৃদুস্বরে বলে, বউ, আমার তৃষ্ণা মেটে নেই। কথাটা শুনতেই সন্ধ্যা দ্রুত চোখ মেলে তাকায়। আকাশকে ঠেলে সরাতে চাইল, কিন্তু আকাশ সেই সুযোগ দিল না। সন্ধ্যার নীরবতায় ছেলেটা যেন আশকারা পেয়েছে। মৃদু কাঁপতে থাকা সন্ধ্যাকে নিজের দিকে টেনে নিল। উপরের আকাশে ঘন কালো মেঘের আনাগোনা বাড়ল। ধীরে ধীরে বাতাসের বেগ বাড়তে শুরু করেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। আসমানিনুমানের মাতৃত্ব থেকে জন্ম নেওয়া আকাশের সাথে প্রকৃতির আকাশ বোধ হয় সঙ্গ দিতে চাইছে। সন্ধ্যার শাড়ির আঁচল বাতাসে উল্টো দিকে উঠছে। সৌম্য ইরা রিকশা থেকে নেমে বাড়ির দিকে দ্রুত পায়ে হাঁটছিল। সৌম্যর চোখে পড়ে মৃদু উড়ন্ত সন্ধ্যার শাড়ির আঁচল। পিঠ ফিরিয়ে রাখা আকাশকেও দেখল। বৃষ্টি পড়ছে, অথচ এরা এখানে কি করছে? সৌম্য বিরক্ত হয়ে ইরাকে বলে, ইরাবতী, তুই ভেতরে যা, আমি আসছি। সৌম্য কথাটা বলে বাগানের দিকে এগিয়ে যায়। সৌম্য বললেও ইরা গেল না, দাঁড়িয়ে রইল। সৌম্য এগিয়ে যেতে যেতে বলে, মনু, এখানে কি করছিস? বৃষ্টি পড়ছে তো। ভাইয়ের কণ্ঠ পেয়ে সন্ধ্যার ছটফটানি শুরু হয়। দু হাতে আকাশকে ঠেলে। আকাশ না তো সৌম্যর কথা শুনল, আর না তো সন্ধ্যার ছটফটানি গায়ে মাখল। সৌম্যর কণ্ঠ আরও কাছ থেকে পেয়ে সন্ধ্যার কান্না পায়। তার ভাইয়া এখানে আসলে কি হবে? সন্ধ্যা হাতিয়ে হাতিয়ে আকাশের গলায় দু হাতে খামচে দেয়। এই পর্যায়ে আকাশ বিরক্ত হয়ে সন্ধ্যাকে ছেড়ে দেয়। সন্ধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সৌম্য 3 হাত দূরে দাঁড়িয়ে। সন্ধ্যা কারো দিকে তাকালো না। আকাশকে পাশ কাটিয়ে এক দৌড় দেয়। সন্ধ্যাকে এভাবে দৌড়ে যেতে দেখে সৌম্যর পা থেমে যায়। একবার ডাকে, বনু। সন্ধ্যা দাঁড়ালো না। এই জীবনে এমন বিব্রতকর অবস্থায় পড়েনি মেয়েটি। সৌম্য ভ্রু কুচকে তাকিয়ে রইল। তার বোন তার ডাকে সাড়া দিল না। এটা আদৌ সম্ভব? বিস্ময় নিয়ে আকাশের দিকে এগিয়ে আসতে আসতে বলে, আমার বনু এভাবে দৌড়ে গেল কেন? আকাশ উল্টো ঘুরে দাঁড়িয়ে।
ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে ঠোঁট মুছে বিরক্তি কণ্ঠে বলে। নিজের বোনকে গিয়ে জিজ্ঞেস করো। সমু আকাশের সামনে এসে ভ্রু কুঁচকে বলে। আপনি আমার বনুর সাথে কি করেছেন? আকাশ কটমট দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে। তার মুডটার পুরো 12টা বাজিয়ে দিল। এ তো পুরো সম্বন্ধী নামের কলঙ্ক। জীবনে তার বউটা তার দিকে ফিরেও তাকায় না, আজ যা একটু কাছে পেয়েছে এই সম্বন্ধী নামের শত্রু সব ভেস্তে দিল। সৌম্য ভ্রুকুচকে বলে। কথা বলছেন না কেন? কি করেছেন আমার বনুর সাথে? আকাশ দাঁতে দাঁত চেপে বলে। আমার বউকে আমি আদর করছিলাম। যদি আমি বুঝতে পারছি এসবে তুমি খুব কাঁচা, তবে তোমার বড় ভাই খুবই পাকা। তোমাকে হাতে কলমে শেখাবো, একদম চিন্তা করো না। কথাটা শুনে সৌম্য চোখ বড় বড় করে তাকায়। ইরা সন্ধ্যাকে ডাকলেও শোনেনি, দৌড়ে চলে গিয়েছে। এই জন্য সে বাগানের দিকে এগিয়ে আসছিল। আকাশের কথা শুনে বেচারি কেসে ওঠে। আকাশ আবারও কিছু বলতে চাইছিল, কাশির শব্দে পেছনে ফিরিলে ইরাকে দেখে বলে। এরা তোমার ফিউচার বরকে আঁচলে বেঁধে রাখবে, আমার বউয়ের পেছনে যেন ঘুরঘুর না করতে পারে, বলছো? ইরা কি বলবে বুঝল না। সৌম্য কটমট চোখে তাকিয়ে বলে। আপনার সাহস তো কম না? আপনি এখনই আমার বনুর সাথে আমার দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন। আকাশ বিরক্ত হয়ে বলে। তো কি করব? আমার বউকে আদর করার সময় তোমাকে ডেকে এনে লাইভ দেখাবো? আকাশের কথা শুনে ইরার অবস্থা আগের চেয়েও শোচনীয়। বেচারি এখানে এসে কত বড় ভুল করেছে এবার বুঝতে পারছে। জায়গাটা প্রস্থান করার উদ্দেশ্যে দ্রুত পা চালায় উল্টো দিকে। সৌম্য হতাশ চোখে আকাশের দিকে চেয়ে আছে। আকাশ ভ্রু কুচকে চেয়ে আছে সৌম্যর দিকে, চোখে মুখে বিরক্তি। সৌম্য দাঁত কিরমির করতে করতে বলে। আপনার মুখ থেকে কি জীবনে ভালো কথা বের হয় না? আপনার উচিত আমার কাছে সভ্যতা শেখা। আকাশ রেগে বলে। কোনো দরকার নেই, তুমি এবার আমার বউয়ের পিছু ছাড়ো। ওর সুদর্শন এক হাজব্যান্ড আছে, এটা মাথায় ঢুকিয়ে নাও। সৌম্য আকাশকে পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে যেতে যেতে বলে। আপনার মতো অসভ্য লোকের সাথে আমার বোনকে জীবনেও ঘেঁষতে দেব না আমি। আকাশ দাঁত কিরমির করে তাকায়। বউ তার, অথচ তার সাথেই নাকি ঘেঁষতে দেবে না, বললেই হলো। রেগে বলে। আমি আমার বোনকে তোমার মতো সভ্য পুরুষকে দিব না। পরে দেখা যাবে আমার মামা হওয়ার স্বাদ এই জন্মে পূরণ হচ্ছে না। কথাটা শুনে সৌম্য দাঁড়িয়ে যায়। আকাশ কথাটা দ্বারা কি তাকে অক্ষম বোঝালো? কি পরিমাণ বেয়াদব ভাবা যায়। আকাশ নিচু হয়ে মাটিতে পড়ে থাকা সন্ধ্যার ফোন নিয়ে প্যান্টের পকেটে রাখে। এরপর সৌম্যকে পাশ কাটিয়ে চলে যায়। সৌম্য কটমট দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে। আকাশ পাত্তা দিল না। শিমু ডাইনিং রুমে দাঁড়িয়েছিল। সন্ধ্যা দৌড়ে আসায় হঠাৎ শিমুর সাথে ধাক্কা খায়। দুজনেই পড়তে পড়তে বেঁচে যায়। শিমু অবাক হয়ে বলে। আরে ভাবি, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? সন্ধ্যা ঠকিল। আসমানি নোয়ান এগিয়ে এসে বলেন। কি হয়েছে মা, ভয় পাইছিস কিছু দেখা? শিমু অসহায় কণ্ঠে বলে। ভাবি, তোমাকে কি সুন্দর করে হিজাব বেঁধে দিলাম, এইটুকু সময় এত এলোমেলো করে ফেলেছো। সন্ধ্যা অসহায় চোখে একবার আসমানি নোয়ানের দিকে তাকায়, আরেকবার শিমুর দিকে তাকায়। সন্ধ্যা ইশারায় বোঝালো। খালাম্মা, তোমার ঘরে যাই। আসমানি নোয়ান হেসে বলে। পারমিশন নিতেছস কেন? যা। সন্ধ্যা দ্রুত পা চালায়। এখানে এসে জীবনেও থাকতে পারবে না। আকাশকে কিভাবে এই মুখ দেখাবে ভাবতেই কেঁপে ওঠে। শিমু মাথা চুলকালো। ইরা দরজায় এসে দাঁড়িয়েছে। ইরার মা সন্ধ্যাকে দেখে দরজায় এসে দাঁড়িয়েছিল। এত মাস পর মেয়েকে সুস্থ দেখে ভদ্রমহিলা ইরাকে জড়িয়ে ধরে, কান্নামাখা গলায় বলে। তুই ভালো হয়েছিস মা, আমি যে কত দোয়া করেছি তোর জন্য। ইরাও তার মাকে জড়িয়ে ধরল, পিঠে হাত বুলিয়ে বলে। আমি ঠিক আছি মা, কান্না করো না। ইরার মা ইরাকে ছেড়ে মেয়ের কপালে গালে অগণিত চুমু আঁকে। এই দিনটার জন্য তিনি কত অপেক্ষা করেছেন তা শুধু তিনিই জানেন। ইরা দু হাতে মায়ের ভেজা গাল মুছে দিয়ে বলে। কিছুই হয়নি আমার, কান্না অফ করো তো। ভদ্রমহিলা ইরাকে টেনে ভেতরে নিয়ে যায়। ইরা বাড়িটা চারপাশে চোখ বুলায়। তাদের বাড়ির মতোই এই বাড়িটা, তবে পরিচিত নয় তার। এখানকার মানুষগুলোও তার অপরিচিত ঠেকল। তবে তার কোন ফুপুকে এর জন্য ভেতরে ভেতরে ভীষণ অস্থির সে। এতদিন যাদের গল্প শোনাচ্ছে তাদের দেখার আগ্রহ ভীষণ। আসমানি নোয়ান এগিয়ে এসে ইরার গালে হাত দিয়ে বলে। সে কত ছোটতে তোরে দেখছিলাম, বড় হইয়া তো আমারে ভুলেই গেলি। ইরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়, মৃদুস্বরে বলে। আপনার নাম কি? আসমানি নোয়ান হেসে বলে। আমার নাম আসমানি। ইরা এবার চিনল, এটা তার বড় ফুপি।
আসমানি নোমান ইরার মুখে বেশ কয়েকটা চুমু খায়, এরপর জড়িয়ে ধরে। চোখের কোণে পানি, তার ভাইটার শূন্যতা খুব করে অনুভব করছেন। এরপর শিমুর মা তারা ইরাকে জড়িয়ে ধরে, তিনিও ইরার মুখে চুমু খেয়ে বলে, আমাদের 3 মেয়েকেই আমরা পেয়েছি, আর কি চাই? ইরা মৃদু হাসলো, তার খুব ভালো লাগলো। বাবা বাড়ির আত্মীয়দের থেকে কখনো আদর পায়নি, এই নিয়ে তার কত দুঃখ ছিল, কিন্তু এখন মনটা ভীষণ ফুরফুরে লাগছে। ইরা বেখেয়ালে বলে ফেলে, ছোট ফুপি কোথায়? ওনার কথা বাবা বেশি বলতো। কথাটা বলে ইরা নিজেই কেমন অস্বস্তিতে পড়ে যায়। সকলের মুখ থমথমে হয়েছে। ইরা তো জানে সৌম্যর মা বেঁচে নেই, আর উনিই তো তার ছোট ফুপি। ইরা পাশ ফিরে সৌম্যর দিকে তাকায়। সৌম্য মলিন মুখে ইরার দিকে চেয়ে আছে। ইরা মাথা নিচু করে নেয়, চোখের কোণে পানি জমল। তার জন্য সৌম্যর মন খারাপ হয়ে গিয়েছে ভেবেই বেশি খারাপ লাগছে। ইরা তার বাবার কথা জিজ্ঞেস করতে চাইল, সে কোথায়, কিন্তু করল না। ভীষণ অভিমান তার বাবার উপর। বাবা সৌম্যকে নিয়ে সবসময় কত বাজে বাজে কথা বলতো। ইরা নিজের ঘরে বসে কাঁদত, তারপর নিজেকে সামলে আবারও সৌম্যর কাছে ছুটে যেত। তার বাবা সৌম্যকে কখনো মানুষই মনে করতো না। সৌম্য তাকে বলেছে তাদের এই আত্মীয়তার কথা কেউ জানতো না, এমনকি তার বাবাও না। ইরার মনে প্রশ্ন জাগে, আজ সৌম্য তার বাবার সবচেয়ে প্রিয় ছোট বোনের ছেলে জেনে তিনি কি লজ্জায় মুখ লুকিয়েছে? ইরার খারাপ লাগে। সৌম্য তাদের আত্মীয় না হলেও বা কী ছিল, হতো মানুষ ছিল, খুব ভালো মানুষ সৌম্য। সন্ধ্যার প্রতি সৌম্যর ভালোবাসা সে সবচেয়ে বেশিই অনুভব করেছে। তার ভীষণ ভালো লাগতো, কিন্তু তার বাবা সৌম্যকে কখনো মানুষ ভেবে একটুও সম্মান করেনি। কথাগুলো ভেবে ইরার চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মেয়েটা ভাবছে তার বাবার লজ্জায় মুখ লুকিয়েছে। ভাবনাটা হয়তো একেবারে ভুল নয়, হয়তো ইশতিয়াক আহমেদ সত্যি লজ্জায় মুখ লুকিয়েছে, তবে তা একেবারে মাটির তলায়। আর লজ্জার সাথে যে তীব্র ব্যথা ছিল, যা তার নিঃশ্বাস কেড়ে নিয়েছিল, তা ইরা এখনো জানল না। সে তার বাবার জন্য অভিমান জমা রাখল। শিমু এগিয়ে এসে ইরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই আপু, আমি শিমু, তারা মায়ের মেয়ে। ইরা শিমুকে দেখে মৃদু হাসল, কিছু একটা ভেবে বলে, তুমি কি সৌম্যর কাছে প্রাইভেট পড়তে? শিমু মাথা উপর নিচ করে সম্মতি দিল। ইরা একটু হাসল। এই শিমুর কথা সৌম্য প্রায় বলতো। সৌম্য এর উপর খুব বিরক্ত ছিল, বেশি চঞ্চল, সাথে পড়ায় খুব ফাঁকি দিত। সৌম্যর এসব সহ্য হতো না। এসব কথা সৌম্য তার কাছে এসে উগলে দিত। ইরা নিজেই শিমুকে জড়িয়ে ধরল। এই মেয়ে তো তাহার চেয়ে অনেক ছোট, সন্ধ্যার সমানই বলতে গেল। শিমু হাসল। আগে শুধু সে আর আকাশ ভাইয়া ছিল, এখন কতগুলো ভাই বোন হয়ে গেল। আকাশ সোফায় বসে আশপাশ চোখ ঘোরায়। সন্ধ্যাকে কোথাও না দেখে হতাশ হয়, ভীষণ চিন্তিত সে তো নিজেকে দমাতে পারেনি। এবার তার বউ তাকে কি করবে? উল্টাপাল্টা রিয়াকশন হলে তা কি হবে ভেবেই কপালের ঘাম মুছল। এরপর সকলের উদ্দেশ্যে বলে, বিকেলে কাজে আসবে, সৌম্য আর ইরার বিয়ে, কি কি লাগবে আমাকে লিস্ট দাও। আকাশের কথা শুনে কেউ অবাক হলো না। গতকালে আকাশেরা হসপিটাল থেকে ফেরার পর সৌম্য আকাশের সাথে এই ব্যাপারে ফোনে কথা বলেছিল। এরপর আকাশ সকালে তার মাকে জানায়, আর আসমানি নোমান সবাইকে জানায়। ইরার এই দশার কারণেই ছিল সৌম্য, তাই আজ একদম ছোট্ট করে হলেও ইরাকে সৌম্যর নামে লেখাতে তাদের কোনো সমস্যা নেই, আর এর জন্য কেউ দ্বিমত করেনি। ইরা আকাশের কথা শুনে কিছু বলতে গিয়েও বলল না। দ্রুত এগিয়ে গিয়ে সৌম্যর সামনে দাঁড়িয়ে বলে, সৌম্য, আমাদের আজকেই বিয়ে? সৌম্য ছোট করে বলে। ইরা সৌম্যর হাত ধরে বলে, আমি আজকে বিয়ে করতে চাই না প্লিজ, এভাবে বিয়ে করতে চাই না আমি। সৌম্য বিরক্ত চোখে তাকায়, অতঃপর বলে, আমি এভাবেই বিয়ে করতে চাই। ইরা অসহায় কণ্ঠে বলে, এরকম করিস না, কয়েকটা দিনই তো চাইছি। সৌম্য রেগে বলে, তাহলে আমাকে বিয়ে করতে হবে না, যা। ইরা ছলছল দৃষ্টিতে তাকায়। সৌম্য খেয়াল করল, নরম স্বরে বলে, কাঁদছিস কেন? বিয়ে করতে না চাইলেও কাঁদিস, চাইলেও কাঁদিস, আমি কোন দিকে যাব? ইরা সৌম্যর হাত ছেড়ে যেতে নিলেই সৌম্য ইরার হাত টেনে ইরাকে তার সামনে দাঁড় করায়। মৃদু স্বরে বলে, তোর সব ইচ্ছে পূরণ করব ইরাবতী, পরে সব অনুষ্ঠান করব। আজ শুধু তোকে আমার নামে লিখে নি, নয়তো তোকে জড়িয়ে ধরতেও পারছি না আমি। ইরা মাথা নিচু করে বলে, আচ্ছা।
সৌম্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। সৌম্য ইরাকে কথা বলতে দেখে সবাই সবার মতন কাজে ব্যস্ত হয়েছে। আকাশ বিরক্ত চোখে সৌম্য আর ইরার দিকে চেয়ে আছে। তার সামনে ছোট দুটো ভাই বোন প্রেম করছে, আর সে পুরো দেবদাস মুড়ে বসে বসে এসব দেখছে। তার কপালটা কি ফাটা! তার বউটা যদি ইরার এক কানিও তাকে ভালোবাসতো তবে তার জীবনে হয়তো আর চাওয়ার কিচ্ছু থাকতো না। কিন্তু সে হতাশ। দুটো চুমু খেয়েছে বলে বউ তার লাপাত্তা। দুপুরের পরপর বাসায় কাজী এসে সৌম্যকে বিয়ে পড়িয়ে রেখে গিয়েছে। আকাশ মূলত বায়ানকে দিয়ে কাজী আনিয়েছে। অরুণকে 1000টা কল দিয়েছে, ফোন বন্ধ দেখায়। সৌম্য বলল অরুণ অনেক সকালে উঠে সৌম্যকে কাজ আছে বলে হসপিটাল থেকে বেরিয়ে গিয়েছে। আকাশ আনিকাকে কল করে আসতে বলেছে। সে বলেছে আজ আসতে পারবে না, আগামীকাল আসবে। আকাশ বিরক্ত। এদের সবার হয়েছেটা কি বুঝতে পারছে না। একটু পরপর আকাশ চোখ ঘুরিয়ে সন্ধ্যাকে খোঁজে। তার বউ কোথায় হারালো? হাই আল্লাহ! হতাশ, সেই হতাশ। ধরণীতে সন্ধ্যা নেমেছে। সৌম্য পাশেই বসা। আকাশ মৃদুস্বরে বলে, সৌম্য, ছাদে এসো তো, কথা আছে তোমার সাথে। সৌম্য আকাশের কথা শুনে উঠে দাঁড়ালো। আকাশের আর সে একসাথে ছাদে যায়। আকাশ ছাদে এসে রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে। এটা তার অভ্যাস। সৌম্যকে বসতে বললে সৌম্য মৃদুস্বরে বলে, এভাবেই ঠিক আছি, আপনি বলুন। আকাশ চুপ থাকলো বেশ কিছুক্ষণ। হঠাৎ বলে, সন্ধ্যার গলার অপারেশনের ব্যাপারে কি ভেবেছ? সৌম্য চুপ হয়ে যায়। সে ঢাকা শহরে আসার 2 মাসের মাথায় সন্ধ্যাকে ডক্টর দেখিয়েছিল। ডক্টর বলেছে তার বনুর গলা অপারেশন অনেক রিস্ক। সে আর সামনে এগোনোর সাহস পায়নি। কিন্তু এই কথা সে সন্ধ্যাকে বলেনি। তার বনু শুনলে খুব কষ্ট পাবে। সে জানে না কি করবে, কিন্তু সে তো তার বনুকে কষ্ট দিতে পারবে না। আকাশ সৌম্যকে চুপ দেখে নিজেই বলে, আমি কথা বলেছি নিয়াজের সাথে। সন্ধ্যা মালতের অপারেশনে অনেক রিস্ক আছে। তুমি যদি তবু অপারেশন করার সিদ্ধান্ত নাও তাহলে আমি আমার সিদ্ধান্ত বলছি। আমি আমার ওয়াইফকে নিয়ে 1%ও রিস্ক নিতে চাই না। সেখানে 90% রিস্ক নেওয়ার প্রশ্নই নেই। ও যেমন তেমনই সুন্দর। বুঝতে পেরেছো তো আমি কি বলতে চাইছি? কথাটা শুনে সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। আকাশের কথায় ভীষণ আপ্লুত হয় সে। আকাশ আবারও বলে, অপারেশনের টপিকটা মাথা থেকে ছেড়ে ফেলো। একটু থেমে পাশ ফিরে সৌম্যর দিকে চেয়ে বলে, কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? সৌম্য আকাশের প্রশ্নে অবাক হলো না। তার বনু তো স্পষ্ট শুনতে পায়, শুধু কথা বলতে পারে না। আর এটা তো কেবল অ্যাক্সিডেন্ট হলেই সম্ভব। জন্মগত হলে তার বনু কানেও শুনতো না। কিন্তু কিভাবে এই অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা সে ভুলে যেতে চায়। তার জীবনে এই জিনিসটা তাকে ততটা কষ্ট দেয় যতটা কষ্ট সে তার মা, মামি, মামাদের, সাধু নদের হারিয়ে পেয়েছিল। সে তার কথা বলা বনুকে রেখে ঢাকায় পড়তে এসেছিল, অথচ বাড়ি ফিরে আর তার বনুর কণ্ঠ শুনতে পায়নি। কতগুলো বছর পেরিয়ে গেল, আজও তার বনু সেই আগের মতন সৌম্য ভাইয়া বলে একটা ডাক দেয়নি। এখন জানলো তার বনুকে বেঁচে রাখতে চাইলে বাখিন সন্ধ্যাকে নিয়ে বাঁচতে হবে। কথাগুলো ভেবে সৌম্যর চোখ জোড়া ঝাপসা হয়, বুক ভারী হয়ে আসে। কার কাছে অভিযোগ করবে সে, যার বাবাই এর পেছনে দায়ী? সন্ধ্যার শিমু মিলে ইরাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সন্ধ্যা যদিও এসবে কাঁচা, যেটুকু পেরেছে করেছে। এরপর ছাদে এসেছিল। সব লাইট জ্বালানো থাকায় ভয় পায়নি। কিন্তু ছাদে আকাশ আর সৌম্যকে দেখে সন্ধ্যা জায়গাটা প্রস্থান করতে যেও সিঁড়িতে দাঁড়িয়ে যায় আকাশের কথা শুনে। আকাশের বলা কথা শুনে সন্ধ্যার চোখ ছাপিয়ে জল গড়ায়। মনে পড়ে গেল একদিন সকালে তাকে তরল জাতীয় কি যেন খেতে দিয়েছিল। কি মিষ্টি করে কথা বলছিল তার সাথে। সন্ধ্যা খুব খুশি হয়েছিল। সকালে তো তার সাথে কখনো ভালো করে কথা বলেনি। সেদিন একটুখানি ভালো ব্যবহার পেয়ে সন্ধ্যার সে কি খুশি। সকালে শরবতের মতন কি যেন বাড়িয়ে দিল। সন্ধ্যা খুশি মনে সেটা নিয়ে খেয়ে নিল, আর তারপর তার ছটফটানি বাড়ল। তা দেখে সকাল হাসল। কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সে সত্যি আর কখনো কথা বলতে পারবে না। বাহাত উঠিয়ে গলায় আলতো করে বুলালো। কয়েক বছর আগেও মন খুলে কত কথা বলতো সে। আজ কত বছর পেরিয়ে গেল, এই কণ্ঠ থেকে একটা শব্দ বের হয় না। সে ভেবেছিল তার ভাইয়ার টাকা হলে তাকে অপারেশন করাবে, আর তারপর সে আবারও কথা বলতে পারবে। কিন্তু এটা তো তার ভাগ্যে নেই। কথাটা ভাবতেই দম আটকে আসলো। সন্ধ্যা আর এখানে দাঁড়ালো না। ছোট ছোট পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো।
কতদিন পর যে আবারও এমন দম আটকে আসা অনুভূতি হচ্ছে সে জানে না। কয়েকটা সিঁড়ি নেমে দাঁড়িয়ে যায়, দু হাতের মাঝে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। তার খুব কষ্ট হয়। তার জীবনটা এত এলোমেলো কেন? কিছুই নেই তার। তার আর বাঁচতেই ইচ্ছে করে না। একটু পর সন্ধ্যা পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায়। চোখের পানির বাঁধ ভেঙেছে। তাতে কি? সৌম্য ভাইয়া সবসময় বলতো, আমাদের দুই ভাই বোনের কপালে আল্লাহ অনেক দুঃখ লিখে রেখেছে বনু, এই জন্যে আমরা এখনো বেঁচে আছি। কথাটা সন্ধ্যার কাছে সত্যিই মনে হলো। আল্লাহ তাদের দু ভাই বোনকে বেছে বেছে কত কষ্ট দেয়। আরও দুঃখ বাকি আছে হয়তো, এই জন্য তার নিঃশ্বাস এখনও চলছে। সৌম্যর থেকে সব শুনে আকাশ ছাদের রেলিংয়ের উপর থেকে নেমে দাঁড়ায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে। কোনো সুস্থ মানুষ এরকম করতে পারে? এটাই আকাশ মানতে পারছে না। সৎ মা, সৎ বোন খারাপ হয় ঠিক আছে, তাই বলে তার সন্ধ্যা মালতীর গলার স্বরটুকু এত করুণভাবে কেড়ে নিল। আকাশ ঢুকিল। তার কষ্ট হচ্ছে। তার সন্ধ্যা মালতী কতটা ছটফট করেছিল, তার সন্ধ্যা মালতীকে আর কত কষ্ট সহ্য করতে হয়েছে। সৎ মা, সৎ বোন মিলে তার সন্ধ্যা মালতীকে এত কষ্ট দিয়েছে। তাছাড়া নিজের বাবা এসব দেখেও এরকম করে? তার বাবা খারাপ আকাশ মানে, অনেক মানুষকে মেরেছে তাও মানে, কিন্তু সে তার বাবার প্রাণ। এই যে আকাশ তার সন্ধ্যা মালতীকে এই বাড়িতে আনবে না, তার বাবা এই বাড়ি আছে বলে এটা আকাশের বাবা জানার পর সে চলে গিয়েছে এখান থেকে। আকাশকে অনুরোধ করেছে সে যেন কোথাও না যায়। আকাশ জানে তার বাবা ভালো নেই, একটু ভালো নেই, কিন্তু সে ভালো মানুষ হিসেবে তার বাবাকে চেয়েছিল। তবে তার বাবা অমানুষ হয়ে এসেছিল তার বাবা হতে। সে এমন বাবার ভালোবাসা চায় না। আর এদিকে সৌম্য সন্ধ্যার নিজের বাবা হয়ে নিজের ছেলে মেয়ের প্রতি এত পাষাণ কি করে হয়? কোনো বাবা এমন হতে পারে? আকাশের অবাকের মাত্রা পেরিয়েছে। রাগে তার শরীর কাঁপছে। এদের প্রত্যেককে সে যে কি করবে নিজেই জানে না। দু হাতে পাঞ্জাবির হাতা তুলে এপাশ ওপাশ হাঁটতে লাগলো। দু হাতে নিজের মাথার চুল টেনে ধরলো। এক পর্যায়ে রাগে ছাদের দোলনায় জোরে সোরে একটা লাথি বসায়। আকাশকে হঠাৎ এত রাখতে দেখে সৌম্য অবাক হয়। আকাশ সময় নিয়ে নিজেকে সামলালো। এরপর এগিয়ে এসে সৌম্যর সামনে দাঁড়িয়ে বলে, তোমার সৎ বোনের নাম কি? সৌম্য ঢোকিলে বলে। সকাল। নামটা শুনে আকাশের ভ্রু কুঁচকে যায়। পরিচিত ঠেকছেই নাম, কোথায় শুনেছে যেন। মাথায় একটু চাপ দিতেই কিছু মনে পড়ল। দ্রুত পকেট থেকে ফোন বের করে বায়ানকে কল করে। রিসিভ হওয়ার সাথে সাথে আকাশ গম্ভীর গলায় বলে, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? বায়ান থতমত খেয়েছে। আকাশ তার গার্লফ্রেন্ডের কথা কিভাবে জানে? আমতা আমতা করে বলে, স্যার আমার তো গার্লফ্রেন্ড। আকাশ রাগান্বিত স্বরে বলে। একটা মিথ্যা বলবি তো তোর জবান কেটে ফেলবো। বায়ান ভয়ে লাফিয়ে ওঠে। আকাশ তো মারাত্মক রেগেছে। বায়ান ঢোকিলে মিনমিনে গলায় বলে, ওর নাম হাসিনা। আকাশের পছন্দ হলো না বায়ানের উত্তর। দাঁত কিরমির করে থমকে উঠে বায়ান? বায়ান আবারও ঢোকিল। ভীত কণ্ঠে বলে, স্যার সত্যি বলছি, ওর নাম হাসিনা, তবে আরেকটা নাম সকাল। আকাশ সাথে সাথে প্রত্যুত্তরে বলে, মেয়েটার পিক সেন্ড কর এক্ষুনি। বায়ান মাথা চুলকায়। তার গার্লফ্রেন্ডের ছবি আকাশ চাই কেন? কিন্তু ছেলেটা আকাশের কথা অমান্য করল না। বেচারার আকাশের ধমক খেয়ে অবস্থা খারাপ। আকাশের নাম্বারে সকাল আর তার একটা পিক সেন্ড করে। আকাশ পিকটা পেয়ে সাথে সাথে সৌম্যর সামনে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, দেখো তো এই মেয়েটি তোমার সৎ বোন কিনা। সৌম্য অবাক হয় সকালকে দেখে। সকালকে দেখে চিনতেই পারছে না। মেয়েটা কেমন শহুরে মেয়েদের মতন হয়ে গিয়েছে, মডার্ন পোশাক পরেছে। সৌম্য অবাক হয়ে বলে, আপনি সকালকে কোথায় পেলেন আকাশ ভাইয়া? আকাশ বিরক্ত কণ্ঠে বলে। আগে আমার কথার অ্যান্সার দাও। সৌম্য ছোট করে বলে, জি, এটাই আমার সৎ বোন। আকাশ চোখ বুজে শ্বাস ফেলল। শক্ত গলায় বলে, তোমাদের গ্রামের নামটা যেন কি সৌম্য? সৌম্য উত্তর দেয়, জি, মিলনের পাড়া। আকাশ ফোনে কিছু টাইপ করতে করতে মৃদু স্বরে বলে, সৌম্য তুমি ঘরে যাও, এরা তোমার জন্য ওয়েট করছে। সৌম্য কিছু বলতে গিয়েও বলল না। আকাশের থেকে হয়তো আপাতত কোনো উত্তর পাবে না এমন ভাবনা থেকে সে চুপ হয়ে গেল। তবে ভীষণ অবাক হলো সকালের সাথে আকাশের কানেকশন দেখে। ভাবনা নিয়ে ছাদ থেকে নেমে যায়। আকাশ আবারও বায়ানকে কল করে। বায়ান আকাশের কল দেখে বারবার কপালের ঘাম মুছে। এরপর কল রিসিভ করে ফোন কানে ধরে।
আকাশ শক্ত গলায় বলে। তোমার গার্লফ্রেন্ড কোথায়? বায়ান মিনমিন করে বলে। স্যার ও তো আজকেই গ্রামে গেল, আপনাকে বলেছিলাম তো। আকাশ এপাশ ওপাশ পায়চারি করতে করতে শক্ত গলায় বলে। আগামীকাল বগুড়া যাব, সকাল 6টার মধ্যে যেন তোমাকে আমার বাড়ির সামনে পাই। বায়ান সাথে সাথে উত্তর করে। জি স্যার। আকাশ কল কেটে দেয়। কষ্টে রাগে শরীর কাঁপছে তার। এখানে আর দাঁড়ালো না, বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নামতে থাকে। সন্ধ্যা ঘরে বসে একা একা অনেকক্ষণ কেঁদেছে। এরপর নিজেকে সামলে চোখে মুখে পানি দেয়। মাঝে কয়েকদিন কলেজ যায়নি, আগামীকাল কলেজ যাবে ভাবলো, তাহলে এত খারাপও লাগবে না। লামিয়ার সাথে কয়েকদিন কথা নেই, অতপর রুম থেকে বের হয়। তখনই আকাশ তাকে পাশ কাটিয়ে চলে গেল। সন্ধ্যা অবাক হয়। এগিয়ে গিয়ে রেলিংয়ের সাথে দাঁড়ালে দেখলেও আকাশ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামছে। কোনো দিকে তাকায় না, দৃঢ় পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আসমানি নোমান আকাশকে বেশ কয়েকবার পিছু ডাকলো। আকাশ তাকায়নি, শুধু ছোট করে বলে, কাজ আছে। এরপর বাড়ি থেকে বেরিয়ে যায়। সমু ঘরে ঢুকতে গিয়ে আকাশকে এভাবে বেরিয়ে যেতে দেখে অবাক হলো। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সন্ধ্যা ভীষণ অবাক হয়। আকাশের চলনেই বুঝছে মানুষটা হয়তো কোনো কারণে অনেক রেগে আছে, কিন্তু কারণ বুঝল না। সমু সন্ধ্যাকে দেখে এগিয়ে এসে ডাকে। মনু, সন্ধ্যা ভাইয়ের ডাকে ফিরে তাকায়। সমু সন্ধ্যার চোখ দুটো লাল দেখে বিচলিত কণ্ঠে বলে। তোর কি হয়েছে বনু? চোখ দুটো এমন কেন? সন্ধ্যা ঢুকিল, তার ফোনটা খুঁজে পাচ্ছে না। সৌম্যর হাত থেকে সৌম্যর ফোন নিয়ে টাইপ করে। ঘুম কম হয়েছিল, তাই আমি কালকে কলেজে যেতে চাই, কিন্তু আমার তো এই বাড়ির ড্রেস বই খাতা কিচ্ছুই নেই। আমাকে এগুলো ওই বাড়ি থেকে এনে দেবে ভাইয়া? লেখাটা পড়ে সৌম্য তাকালো সন্ধ্যার দিকে। সৌম্য একবার আকাশের পাশের ঘরের দিকে তাকালো, যে ঘর আসমানি নোমান তার জন্য গুছিয়েছে। আর ওই ঘরে তার ইরাবতী ওয়েট করছে। আকাশ ভাইয়া কোথায় যেন গেল, রেগেও আছে, নয়তো আকাশকে বললেই হতো। সন্ধ্যার সৌম্যকে ভাবুক দেখে আবারও টাইপ করে। তোমার ফ্রেন্ড রিহান ভাইয়াকে একটু বলবে, আমি ওনার সাথে গিয়ে ড্রেস আর বইগুলো আনবো শুধু। আর তুমি এখন যেতে চাইলো, আমি তোমার সাথে যাব না। আমি অনেক কষ্ট করে ইরা আপুকে সাজিয়েছি। লেখাটা পড়ে সৌম্য মৃদু হাসল। সন্ধ্যার হাত থেকে ফোন নিয়ে রিহানের নাম্বারে কল করে বললে রিহান জানায় 10 মিনিট আসছে। সৌম্য বেশ কয়েকবার বলে, বনুকে সাবধানে নিয়ে যাবি আর তাড়াতাড়ি এই বাড়ি রেখে যাবি। রিহান এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে, আরে ভাই, তোর বোনকে আমি খাবো না, এমন ভাব করিস যেন মানুষের আর বোন নেই। সৌম্য পাত্তা দেয় না, কল কেটে দেয়। সন্ধ্যা তার ঘরে চলে যায় রেডি হতে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে যায়। ইরাকে শিমু আর সন্ধ্যার শাড়ি পরিয়ে দিয়েছিল, মুখে একটু আধটু সাজের ছোঁয়াও দিয়েছিল জোর করে। ইরার সাজগোজ এত পছন্দ নয়, তবুও দিয়েছিল, কিন্তু বেচারি টিকতে না পেরে মুখ ধুয়ে এসে ঘরে বসেছিল। ওভাবে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি। জীবনে প্রথমবার শাড়ি পরেছে, সাথে আবার ঘুমিয়েছে। শাড়ি পুরো এলোমেলো হয়ে যাতা অবস্থা। শাড়ির অর্ধেকের বেশি অংশ মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, বাকি অর্ধেকটা কোনো রকমে গায়ের উপর জড়ানো। ইরার অবস্থা দেখে সৌম্যকে এসে ওঠে। সে জানে ইরা কখনো শাড়ি পরেনি। শাড়ি তো দূর, এ তো 3 পিসে পরেছেন হয়তো 2 থেকে 3 দিন। একে শাড়ি পরিয়েছে কেন দুঃখে ভেবেই সৌম্য হতাশ হলো। সৌম্য এগিয়ে এসে ইরার মুখটা ভালোভাবে দেখার জন্য একটু ঝুঁকলে ইরা তখনই চোখ মেলে তাকায়। মুখের উপর সৌম্যর মুখ দেখে ধরফর করে উঠে বসতে গিয়ে সৌম্যর থুতনির সাথে তার মাথা লাগে। সৌম্য চোখ মুখ কুচকে আহ শব্দ করে ওঠে। ইরা 2 হাতে চোখ ডলে অনুতপ্ত স্বরে বলে, আমি বুঝতে পারিনি। সৌম্য সোজা হয়ে দাঁড়ায়, ডান হাতে থুতনি ডলে বলে, তুই কি বাচ্চা? ইরা ভ্রু কুচকে বলে। কেন? সৌম্য বিরক্ত হয়ে চোখের ইশারায় ইরাকে দেখিয়ে বলে। কি পড়েছিস এটা? ইরা নিজের দিকে তাকালো। শাড়ি তো তার গায়েই নেই। বিছানার উপর পড়ে থাকা শাড়ির অংশ গলায় ঝুলিয়ে নিয়ে অসহায় কণ্ঠে বলে, শাড়ি পরেছিলাম কিন্তু খুলে গিয়েছে। সৌম্য হতাশ হয়ে বলে। আগে জামা পরতে শেখ। ইরা সৌম্যর দিকে তাকিয়ে বলে, শিখবো। আমাদের বিয়ে কখন হবে? হয়েছে। ইরা অবাক হয়ে বলে, মানে আমাকে ছাড়া কিভাবে বিয়ে হলো? আমি কবুল বলবো না? সৌম্য দুটো শার্টের বোতাম খুলে মৃদু স্বরে বলে। মেয়েদের অনুমতি লাগে, কবুল বলা লাগে না। ইরা চোখ ছোট করে বলে। ও সৌম্য বিছানার কিনারায় দাঁড়ানো। ইরা বিছানার কোনায় হাঁটুতে ভর দিয়ে একটু উঁচু হয়।
ডান হাত বাড়িয়ে সৌম্যর গালে হাত দিয়ে বলে, সত্যি আমাদের বিয়ে হয়ে গিয়েছে সৌম্য? সৌম্য ইরার দিকে তাকালো। মেয়েটার চোখের কোণে পানি সৌম্যর চোখে আটকায়। ছোট করে বলে, হুম। ইরার কি হলো কে জানে। দু হাতে সৌম্যকে জড়িয়ে ধরে সৌম্যর বুকে মাথা রেখে ফুপিয়ে ওঠে। সৌম্য ঢকিল, শক্ত করে ইরাকে জড়িয়ে ধরে চোখ বুঝল। ইরাকে কাঁদতে নিষেধ করল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। বেশ অনেকটা সময় পরও ইরাকে থামতে না দেখে সৌম্য ইরার মাথা উঁচু করে। ইরা ফোপায়, গাল বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ে। সৌম্য দু হাতে ইরার চোখের পানি মুছে দেয়। মৃদুস্বরে বলে, কান্না থামা ইরাবতী, অসুস্থ হয়ে যাবি। ইরা চোখ মেলে তাকায়, ধরা গলায় বলে, আমি কখনো ভাবিনি আমি তোকে পাবো। আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুই আমার স্বামী। সৌম্য মৃদু হাসল। কবুল বলতে গিয়ে কতবার যে বেঁধে যাচ্ছিল, চোখের কোণে পানি জমেছিল। তার ইরাবতীকে সে পেয়েছে সারা জীবনের জন্য। তা নিজেরই তো এখনও অবিশ্বাস্য লাগে। সৌম্য ইরার কপালে সময় নিয়ে চুমু আঁকে। এরপর ইরার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে মৃদু স্বরে বলে, আমার ইরাবতী, আমার বউ। আকাশ রাস্তার পাশে গাড়ি সাইড করে রেখেছে। ড্রাইভিং সিটে বসে এক হাত গাড়ির বাইরে বের করে বাম পা গাড়ির ভেতরে রেখেছে। ডান হাতে সিগারেট। সিগারেট খাওয়ার অভ্যেস তার নেই বললেই চলে, তবে মাঝে মাঝে খায়। অতিরিক্ত রাগ নয়তো টেনশনে এসব এমন করে। বা হাতে দু আঙুলের সাহায্যে আলতো হাতে কপাল স্লাইড করে একটু একটু পরপর। মাথা ব্যথা করছে। হঠাৎই খেয়াল করলো রাস্তার অপর পাশে একটা সিএনজি এসে থামে। কয়েক সেকেন্ডের মাঝে সিএনজিটা চলে যায়। আকাশ ভ্রু কুচকে চেয়ে আছে। ভালোভাবে লক্ষ্য করলে দুজনকেই চিনতে পেরে মুহূর্তেই জোয়াল শক্ত হয়ে যায়। আধ খাওয়া জ্বলন্ত সিগারেটের উপর বুড়ো আঙ্গুল চেপে ধরে। সন্ধ্যা আগে আগে এগিয়ে যায়, রিহান পিছু পিছু যায়। আকাশ গাড়ির সিট থেকে উঠে দাঁড়ায়, বাঁ হাতে শব্দ করে গাড়ির দরজা লাগায়। এমনিতে এক বিষয় নিয়ে রাগে কষ্টে মাথা ফেটে যাচ্ছিল, এর মধ্যে আরেকটা এসে হাজির হয়েছে। বাঁ হাত মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে এগিয়ে যায়। ডান হাতের বুড়ো আঙ্গুল জ্বলন্ত সিগারেটে এখনও চেপে ধরা। রিহান গেটের সামনে দাঁড়ায়। সন্ধ্যা রিহানের দিকে তাকিয়ে ইশারায় কিছু বোঝাতে চায়। তখনই আকাশ পেছন থেকে তার হাতের জ্বলন্ত সিগারেট রিহানের চোখে চেপে ধরে। রিহান চেঁচিয়ে ওঠে, ছিটকে সরে গিয়ে সন্ধ্যার দিকে পড়তে নিলে আকাশ বাঁ হাতে রিহানের শার্টের কলার ধরে পেছন দিকে ধাক্কা দেয়। রিহান কয়েক পা পিছিয়ে যায়। ডান হাতে তার চোখ চেপে ধরেছে, প্রচুর জ্বলছে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। কাহিনী পুরো তার মাথার উপর দিয়ে গিয়েছে। আকাশ রিহানের দিকে এগিয়ে গিয়ে বাঁ হাতে সর্বশক্তি দিয়ে রিহানের গলা চেপে ধরে। গর্জন তুলে বলে, সেদিন বলেছিলাম আমার বউয়ের আশেপাশে আসবি না। দুদিন না বেরোতেই মরার জন্য আবার আমার বউয়ের পেছনে হাজির হয়েছিস, তো এবার মর। রিহানের অবস্থা খারাপ। সন্ধ্যা দৌড়ে এসে আকাশকে সরিয়ে দিতে চায়। আকাশ ভস্ম করে দেয়া চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ঢকিল, তার জন্য রিহান ভাইয়াকে বারবার এভাবে হেনস্থা হতে হচ্ছে। সন্ধ্যা আগে বুঝলে কখনো রিহানের সাথে আসতো না। সন্ধ্যা আকাশকে ইশারায় বোঝায় রিহানকে ছেড়ে দিতে। আগুনে ঘি ঢালার নেই কাজ করলো সন্ধ্যার এটুকু কাজ। রিহানকে ধাক্কা দিয়ে সন্ধ্যাকে টেনে উল্টো পাশে নিয়ে এসে দাঁড় করায়। ডান হাতে শক্ত করে সন্ধ্যার গাল চেপে হিসিয়ে বলে, বাড়ির মানুষের জন্য দরদ দেখাস কেন? দুটোকে জবাই করবো বলে দিলাম। সন্ধ্যা গালে ব্যথা পায়, চোখ বুজে নেয়। বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। আকাশ সন্ধ্যার গালে পানি দেখে সন্ধ্যার গাল ছেড়ে ঠান্ডা গলায় বলে, ওর জন্য আবার কান্না করছ? তোমার সামনে ওকে কেটে টুকরো টুকরো করবো আজ। কথাটা বলে রিহানের দিকে এগিয়ে যেতে নিলে সন্ধ্যা দ্রুত আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশকে ঠেলে পিছিয়ে নিয়ে যায়, হাত জোর করে রিহানকে কিছু না বলার জন্য। আকাশ দুহাত মুষ্টিবদ্ধ করে সন্ধ্যার দিকে আছে। রাগে কাঁপছে না, সে তার সন্ধ্যা মালতীকে অন্যের জন্য তারই কাছে রিকোয়েস্ট করছে। এসব সে হজম করবে। চোখ বুজিয়ে শ্বাস টানল। আজ হয়তো সন্ধ্যা তার হাতে মার না খেয়ে থামবে না। হঠাৎই চোখ মেলে সন্ধ্যাকে টেনে সন্ধ্যার পিঠ তার বুকে ঠেকিয়ে দেয়। বা হাতে শক্ত করে সন্ধ্যার পেট চেপে ধরে নিজের সাথে। একটু ঝুঁকে সন্ধ্যার গালের সাথে গাল লাগিয়ে চোখ বুজে শক্ত গলায় বলে, সন্ধ্যা মালতী, আমি প্রচণ্ড রেগে আছি। ওই ছেলেকে তো আমি মারবই, বাট তুমি ওকে নিয়ে কি ভাবো ক্লিয়ার করো, নয়তো তুমি আমার হাতের শক্ত আঘাত পাবে। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ চোখ মেলে তাকায়।
পাঞ্জাবির পকেট থেকে তার ফোন বের করে সন্ধ্যাকে ফোন বাড়িয়ে দিলে সন্ধ্যা কাপা হাতে টাইপ করে। উনি ভাইয়ার ফ্রেন্ড, আমার সৌম্য ভাইয়ার মতোই আরেকটা ভাই। উনিও আমাকে বোন ভাবে। এই শহরে আসার পর আমাদের কেউ ছিল না, উনি সবসময় আমাদের উপকার করেন। প্লিজ উনিকে হসপিটালে নিয়ে যান। সন্ধ্যার লেখাটা পড়ে আকাশ থমথমে মুখে তাকায়। সন্ধ্যার ভাই শব্দটা আকাশকে স্বস্তি দিল, তবে বিরক্তি কণ্ঠে বলে, ও তোমাকে বোন ভাবে না। সন্ধ্যা নিজেকে সামলালো, আকাশকে রাগাতে চাইল না। অতপর আকাশকে বোঝানোর জন্য আবারও টাইপ করে। উনি আমাদের অনেক হেল্প করেছেন, আপনি ছিলেন না বলে ভাইয়া ওনার সাথে আমাকে এই বাড়ি পাঠিয়েছে। আমি আমার কলেজ ড্রেস নিয়ে এক্ষুনি চলে যেতাম। প্লিজ ওনাকে হসপিটালে নিয়ে যান। আমার জন্য ওনার ক্ষতি হলে আমার অনেক গিল্টি ফিল হবে। আকাশ হতাশ। তার বউ তো যে কোনো ভাইয়ের জন্য পুরো দয়ার সাগর, আর সে যে কেঁদে কেটে পুকুর ভরিয়ে ফেলে, তার বেলায় বউয়ের কোনো গিল্টি ফিল নেই। আকাশ ঘাড় বাঁকিয়ে রিহানের দিকে তাকালে দেখল রিহান তার দিকে চেয়ে আছে, একটা চোখ লাল। আকাশ এত ভাবল না, এই ছেলের চোখ দেখেই বোঝা যায় তার বউয়ের উপর নজর দিয়েছে। এরপর সন্ধ্যার হাত থেকে ফোন নিয়ে নিয়াজকে কল করে। রিসিভ হলে বলে, নিয়ান, পেছন থেকে 10 মিনিট ব্যাক করো, একটা রোগী আছে, ওকে নিয়ে হসপিটালে যাও। নিয়াজ ভ্রু কুচকে বলে, আমাকে ভালো মানুষ পেয়ে আর কত খাটাতে চাও? আকাশ বিরক্ত কণ্ঠে বলে, আমি পারবো না, ও আমার শত্রু। নিয়াজ অবাক হয়ে বলে, কি উন্নতি তোমার? আকাশ বাঁ হাত সন্ধ্যার পেট থেকে উঠিয়ে সামনে দিয়ে সন্ধ্যার কাঁধ জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, বউ আবদার করেছে, বউয়ের আবদারে ফেলতে পারি না। নিয়াজ হেসে বলে, ভাগ্যিস বিয়ে করিনি, নয়তো তোমার মতো শাড়ি পরা লাগতো। আকাশ চোখ মুখ কুচকাল, কড়া ধমকে ডেকে ওঠে। নিয়াজ। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ বুঝতে পেরে কল কেটে ফোন পকেটে রাখে, দু হাতে পেছন থেকে সন্ধ্যার গলা আড়াআড়িভাবে জড়িয়ে নেয়। একটু ঝুঁকে সন্ধ্যার গালের সাথে গাল লাগিয়ে মৃদু স্বরে বলে, সৌম্য ছাড়া আর কাউকে ভাই ভাববে না, তোমার ভাই একটা, হাজব্যান্ডও একটাই। তুমি ওই ছেলেকে নিয়ে ভাবলে আমি কিন্তু ওকে মেরে ফেলবো সন্ধ্যা মালতী। লাস্ট লাইনটা বলার সময় আকাশের কণ্ঠ দৃঢ় হয়ে আসে। সন্ধ্যা ঢোক গিলল, চোখ বুজে রেখেছে। আকাশ সন্ধ্যাকে নিজের দিকে ফিরিয়ে দাঁড় করায়, দু হাতে সন্ধ্যার মুখ আগলে নিয়ে নরম স্বরে বলে, অন্য কাউকে নিয়ে ভাববে না, অন্য কারোর সাথে কোথাও যাবে না, মনে থাকবে সন্ধ্যা মালতী। ছেলের রিলেটেড কিছুতে আমার মারাত্মক রাগ হয়, একটু বলছো। দেখার পর থেকে দেখছি শুধু ছেলে নিয়ে ঘুরছো, এসব হ্যাবিট চেঞ্জ করো। সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে চেয়ে আছে। আকাশের দৃষ্টিতে অসহায়ত্ব। দু হাতের বুড়ো আঙুলের সাহায্যে সন্ধ্যার দু গালে আলতো হাতে স্লাইড করে। তার হাত তো অনেক শক্ত, তার সন্ধ্যা মালতী কত নরম, আর এই শক্ত হাতে তার বউয়ের নরম গাল চেপে ধরেছিল। ভাবতে অসহায়ত্বের মাত্রা বাড়ল। সন্ধ্যার চোখে চোখ রেখে অনুতপ্ত স্বরে বলে, সরি, রেগে গিয়েছিলাম। এটুকু বলে সন্ধ্যার ডান গালে দুটো চুমু খায়। সন্ধ্যা ঢোক গিলল, তার দৃষ্টি পড়েছে তাদের চেয়ে কয়েক হাত দূরত্বে দাঁড়ানো রিহানের দিকে। রাস্তা জুড়ে আলোর ছড়াছড়ি, ফলস্বরূপ একটু অসুবিধে হলো না। আকাশ সন্ধ্যার ডান গালে চুমু খেয়ে বাম গালে একটা চুমু খায়। আরেকটা চুমু খেতে নিলে সন্ধ্যা আকাশকে ঠেলে সরিয়ে দেয়, সাথে সে নিজেও একটা পিছিয়ে যায়। আকাশ ভ্রু কুচকে তাকায়। সন্ধ্যার অস্বস্তি লাগছে। রিহানের সামনে আকাশের রাগটা হজম করতে পারলেও আকাশের এখনকার ব্যবহারটি তাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দেয়। আকাশ সন্ধ্যার দিকে এগোতে নিলে পেছন থেকে নিয়াজ ডাক দেয়, আকাশ, তোমার রোগী কই? আকাশ পিছু ফিরলে নিয়াজকে দেখে চোখের ইশারাই বলে, ওই যে দাঁড়িয়ে আছে। নিয়াজ একটু হেসে বলে, আর তোমার বউ? হসপিটাল থেকে দেখা না করেই চলে আসলে, দেখি দেখি তোমার বউকে। আকাশ রেগে তাকায়। ডান হাতের পাঞ্জাবের গোটানো হাত আর একটু উপর দিকে উঠিয়ে এগিয়ে আসতে আসতে বলে, আমি বুঝেছি তোমার চুলকানি হয়েছে, আর ঔষধটা আমার হাতের শক্ত মার। নিয়াজ মেকি হাসল। সে আকাশের পেছনে সন্ধ্যাকে দেখে আকাশকে জ্বালাতেই কথাটা বলেছিল। দু হাতে শার্টের কলার একটু টেনে আকাশের একদম সামনে দাঁড়িয়ে বলে, তুমি কি জানো, আমি তোমাকে এখন তোমার বউয়ের ব্যাপারে ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ইনফরমেশন দিব, যেটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। নিয়াজের কথাটা সিরিয়াস মনে হলো। আকাশ জানে নিয়াজ সন্ধ্যাকে বাঁচিয়েছিল, তাই নিয়াজের কথাটা ফেলল না। ভ্রু কুচকে বলে, কি ইনফরমেশন? নিয়াজ মনে মনে হেসে বলে, জানো, তোমার বউ আমার পরনের শার্ট পরেছিল, শার্টটা আমি পরেছিলাম, তারপর তোমার বউ পরেছিল। ভাবো একবার।
কথাটা শুনতেই আকাশ রেগে দুহাতে নিয়াজের কলার ধরে দাঁত কিরমির করে বলে, তোমার ওই বেয়াদবটার মতো মরা সহজ হয়ে গেছে, তাই না? মস্করা করো আমার সাথে? নিয়াজ অসহায় কণ্ঠে বলে, সত্যি বলছি, বিশ্বাস না হলে আমাকে ছাড়ো। আমি সন্ধ্যাকে জিজ্ঞেস করলে ও সত্যি বলে দিবে। দেখাচ্ছি এসো। কথাটা বলে নিয়াজ এগোতে নিলে আকাশ নিয়াজকে ধাক্কা মারে। রেগে বলে, একদম আমার বোর্ড দিকে এগিয়েছো তো। আমি তোমার উপকার করছি, সন্ধ্যাকে জিজ্ঞেস করি একটু। আকাশ কটমট চোখে তাকিয়ে বলে, কোনো দরকার নেই, আমার মুখ আছে। আমার বউকে আমি জিজ্ঞেস করব, তুমি বিয়ে করো, নয়তো নজর ঠিক করো, আর নয়তো কাফনের কাপড় কিনে রাখো। কথাগুলো বলে একবার রিহানের দিকে তাকায়। রিহানের দৃষ্টি সন্ধ্যার দিকে বুঝতেই তেড়ে যেতে গিয়েও থামল। তার দয়ার সাগর সন্ধ্যা মালতী ভাই ভেবে এই ছেলের জন্য কাঁদে। তখন তার গায়ে আরও চলুনি ধরে। অতঃপর দাঁত খিচিয়ে বিড়বিড় করে, সব ছেলে বেয়াদব, সবগুলো আমার বউয়ের কাছে এসে মরে। কথাটা বলে উল্টো ঘুরে সন্ধ্যার হাত ধরে সামনে বাড়ির দিকে এগিয়ে যায়। সন্ধ্যার কথাতেই বুঝেছে বাড়িতে সন্ধ্যারা ভাড়া থাকতো। ড্রেস নিতে এনেছে যে। নিয়াজ হাসলো। আকাশকে জ্বালাতে খারাপ লাগে না, যদিও তাদের সম্পর্কটা ভালো নয়। সবাই তো বলে তারা শত্রু। সে নিজেও আকাশকে প্রচুর হিংসা করে, কিন্তু কোথায় যেন তাদের মাঝে বন্ধুত্ব লুকিয়ে আছে। বিপদে সে যেমন না চাইতে আকাশের পাশে চলে আসে। আকাশও সেম। সে মনে মনে স্বীকার করলেও উপর থেকে করে না, কিন্তু আকাশ হয়তো মনে মনেও স্বীকার করে না। নিয়াজ এগিয়ে এসে রিহানের সামনে দাঁড়িয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। ভ্রুকুচকে বলে, আরে তুমি সৌম্যর ভাই ওরফে বন্ধু না তুমি? কি যেন নাম? রিহানের মাথা নিচু, চোখের কোণে নোনা পানি। ছোট করে বলে, রিহান। নিয়াজ মনে পড়ার ভঙ্গিতে বলে, ও হ্যাঁ, মনে পড়েছে। আকাশের সাথে তোমার কি হলো? শত্রু হয়ে গেলে যে? আর তোমার ডান চোখে তো লাল কেন? তুমি নাকি পেশেন্ট? বুঝতে পারছি না ঠিক। রিহান মৃদু স্বরে বলে, সিগারেটের ছাই চোখের ভেতরে গিয়েছিল, তাই তেমন কিছু না। নিয়াজ রিহানের হাত ধরে এগিয়ে গিয়ে তার গাড়ির কাছে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে পানির বোতল নিয়ে রিহানের দিকে বাড়িয়ে দিলে রিহান ছোট করে ধন্যবাদ দিয়ে চোখে পানি দেয়। এরপর নিয়াজের হাতে পানির বোতল ধরিয়ে দেয়। নিয়াজ ভ্রুকুচকে বলে, আকাশ তোমার ট্রিটমেন্ট করাতে বললো কেন? তোমাকে তো সুস্থ লাগছে। রিহান মলিন গলায় বলে, বইয়ের আবদার ফেলো না, তাই হয়তো। নিয়াজ মাথা নাড়ল। অতঃপর বলে, আমার মনে হচ্ছে তুমি সন্ধ্যার আশেপাশে ছিলে, তাই আকাশ রেগে কিছু করেছে, তাই না? সন্ধ্যার ব্যাপারে ও একটু সিরিয়াস, কিছু মনে করো না। রিহান কিছু বলল না, একটু ভেবেই জিজ্ঞেস করে, আকাশ ভাইয়ের কবে বিয়ে হয়েছে? আপনি কি কিছু জানেন? নিয়াজ অবাক হলো। রিহান সৌম্যর এত ভালো বন্ধু, অথচ আকাশের বউ সন্ধ্যা এটা রিহান জানে না। নিজেকে সামলে বলে, ওদের বিয়ের প্রায় 1 বছর হতে চললো। মাঝখানে সন্ধ্যা হারিয়ে গিয়েছিল, এরপর এত মাস পর আবার সন্ধ্যাকে খুঁজে পেয়েছে। কথাটা শুনে রিহান বিস্ময় দৃষ্টিতে তাকায়, ঢোক গিলে আওড়ায়। 1 বছর? এখানে আর দাঁড়ালো না, সাথে সাথে উল্টো ঘুরলো। নিয়াজ ডাকলে রিহান কোনো মতে কোনো রকমে বলে, ভাইয়া আমার কাজ আছে। সামনে যত এগোয় দৃষ্টি তত ঝাপসা হয়। পকেট থেকে ফোন বের করে সৌম্যর নাম্বারে মেসেজ করে, সন্ধ্যা বিবাহিত, কথাটা আমাকে তোর জানানো উচিত ছিল সৌম্য। এরপর আরেকটা মেসেজ পাঠায়, আমি যে তোর আর সন্ধ্যা শুধুমাত্র নামে আপন, আজ বুঝলাম। সৌম্য বিছানার কোনায় বসে আছে। ইরা ঘর থেকে বেরিয়ে গিয়েছে। তাদের বিয়েটা হয়েছে বিকেলে, এখন সময়টা সন্ধ্যার পরপর, যার দরুন সবাই সবার মতোই আছে। ইরা গিয়েছে তার মায়ের কাছে শাড়ি পরতে। এই মেয়ের পোশাকের যা ছিঁড়ে, এর জন্য সৌম্য হতাশ। নিষেধ করলো শাড়ি পরতে, কিন্তু সে জেদ করে মায়ের কাছে গেল। শাড়ি পরবেই সে। সৌম্য বিছানা থেকে উঠে টেবিলের উপর থেকে ফোন নেয়। রিহানের কাছে ফোন দিত, তার বোনও কোথায় এই জন্য। নোটিফিকেশনে রিহানের মেসেজ দুটো পড়ে অবাক হয়। রিহান সন্ধ্যার বিয়ের কথা কিভাবে জানলো? সে তো বলেনি। জানলে প্রবলেম নেই, কিন্তু কিভাবে জানলো এতে একটু অবাক হয়েছে। সৌম্য রিহানের নাম্বারে কল করলে কিছুক্ষণ পর কল রিসিভ হয়। সৌম্য বলে, বনু কোথায় রিহান? কখন রেখে যাবি বাড়ি? রিহান রাস্তার ধারে বসে আছে। এতটা খারাপ কখনো লাগেনি। সৌম্যর কথার উত্তর দিতে পারছে না, গলা বেঁধে আসছে। সময় নিয়ে নিজেকে সামলে বলে, তোর বোনও তার স্বামীর কাছে আছে, ও
ও স্বামী থাকতে আমাকে কেন সন্ধ্যাকে আনতে বললি? সৌম্য বুঝলো আকাশের সাথে তার বোনও আছে, কিন্তু রিহানের কথা শুনে অবাক হয়ে বলে, এভাবে বলছিস কেন রিহান? তুই তো সন্ধ্যার আর একটা ভাই। রিহান হঠাৎ চেঁচিয়ে বলে, ভাই নই, আমি সন্ধ্যা। আমি কবে বলেছি আমার বোন লাগবে? সন্ধ্যাকে বোন রূপে কেন চাপাচ্ছিস আমার উপর?